প্রিয় শিক্ষার্থী, একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাথে আছি মোহাম্মদ মেহেদী আলম, প্রভাষক রসায়ন, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। আজকে আমি তোমাদের ক্লাস নেব গুণগত রসায়ন এর অরবিট এবং অরবিটাল সম্পর্কে ক্লাস নেব। ইতিমধ্যে তোমরা আহ, জনাব মইনুর রশিদ স্যারের কোয়ান্টাম সংখ্যা বিষয়ক ক্লাসটা তোমরা করেছো। ওইখানে ডিটেলস আলোচনা করছে। এখন আমি অরবিট এবং অরবিটালটাকে এই বিষয় নিয়ে আমি তোমাদের আলোচনা করবো। আর যদি সময় পাই তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমে আসি, অরবিট কি? অরবিট কি আমরা জানি যে বোর পরমাণু মডেলের ধারণা থেকে আমরা ধারণা পাই যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে। অর্থাৎ একটা নির্দিষ্ট শক্তির কক্ষপথে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে। এই নির্দিষ্ট শক্তির কক্ষপথই বলা হয় অরবিট বা সেল বলা হয়। তো আমরা একটু একটা ফিগার আকারে দেখো। এই যে গোলাকৃতির বৃত্ত আঁকাচ্ছি আমরা, এই বৃত্তটাই মূলত ছিল কক্ষপথের কাছে, অর্থাৎ ইলেকট্রন গুলো এখানে এই ধনাত্মক নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো আবর্তন করে। এইগুলোকে এক একটাকে বলা হয় কক্ষপথ বা অরবিট। এখানে প্রথম শক্তি স্তর বা প্রথম কক্ষপথ, এটাকে আমরা যখন সাধারণত আমরা এটাকে কেসেল 1 নম্বর শক্তি স্তর, 1 নম্বর, 1 নম্বর যে কক্ষপথ বা 1 নম্বর সেলকে আমরা বলেছিল 1 নম্বর হচ্ছে কেসেল বলি আমরা, বা কেসেল 1 নম্বর, 2, 3, 4 এরকম করে আমরা এই কক্ষপথগুলোকে আমরা বিভিন্ন লেটারের মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি। প্রথম কক্ষপথ বলি আমরা কেসেল, 2 নম্বর কক্ষপথ বলি আমরা হচ্ছিল এল শেল, 3 নম্বর কক্ষপথকে আমরা বলছি এম শেল। অনুরূপভাবে যত দূরে যাওয়া যাবে তত হচ্ছে হলো এই শেলগুলো এরকম কে এল এম দ্বারা আমরা প্রকাশ করি। অরবিটটা মূলত আমরা যেটা বললাম যে একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ যে সকল বৃত্তাকার পথে পরিভ্রমণ করে বা আবর্তন করে, এই বৃত্তাকার কক্ষপথগুলোকেই বলা হয় অরবিট। এবার আসি অরবিটাল। অরবিট এবং অরবিটালটা এবার কি দেখি। অরবিটাল বোর পরমাণু মডেল থেকে আমরা কক্ষপথে ধারণা পাই বটে, কিন্তু আমরা অরবিটালের ধারণাটা ওখান থেকে আমরা পাই না। আমাদের যে অরবিটালের ধারণাটা মূলত এটা আমরা ওয়েভ মেকানিক্স যেটাকে বলা হয় তরঙ্গ বলবিদ্যা, সেখান থেকে মূলত আমরা এই অরবিটালের ধারণাটা পেয়ে থাকি। তো তোমরা নিশ্চয়ই বিগত ক্লাসে স্যার আলোচনা করছে যে স্ক্রোডিঙ্গারের সমীকরণ, তারপর হচ্ছে ডি ব্রগলি সমীকরণ আলোচনা করছে। ডি ব্রগলি সমীকরণে ডি ব্রগলি ইলেকট্রনকে কেবলমাত্র একটা কণা নয়, এর তরঙ্গ ধর্ম আছে এই বিষয় নিয়ে তিনি তার একটা সমীকরণ প্রতিষ্ঠা করেন। আবার শ্রোডিঙ্গারের সমীকরণও আমরা দেখেছি, সেখানে আমরা ফাইয়ের একটা অর্থাৎ তরঙ্গের বিস্তার সম্পর্কে আমরা একটা ধারণা পাই, এগুলো তরঙ্গ বিস্তার। আসলে এই তরঙ্গ বিস্তার বা তরঙ্গ ফাংশনও বলা হয়। এর সাথে অরবিটালের একটা সম্পর্ক আছে, অর্থাৎ সাই স্কয়ার তরঙ্গ তীব্রতা সমানুপাত। অর্থাৎ যেখানে ইলেকট্রনের তরঙ্গের তীব্রতা বেশি সেখানে সাই স্কয়ারের মানটা বেশি। আমরা আরেকটু উল্টা করে বলতে পারি যে যেখানে সাই স্কয়ারের মানটা বেশি সেখানে ইলেকট্রনের তরঙ্গের তীব্রতা বেশি হবে। এইখানে আমরা বলতে পারি নিউক্লিয়াসের
চারদিকে নিউক্লিয়াসের চারদিকে নির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানে একটা নির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানে ইলেকট্রনের পাওয়ার সম্ভাব্য অঞ্চলটা সেটাই হচ্ছে হলো মূলত অরবিটাল। আমরা আরেকটু যদি বলি যে নিউক্লিয়াসের চারদিকে যে নির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানে কোনো ইলেকট্রন পাওয়ার যে সম্ভাব্য অঞ্চল সেটাকে আমরা বলছি হলো অরবিটাল। আমরা যদি আহ একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তনশীল কোনো ইলেকট্রনের বিভিন্ন সময়ে বিভিন্ন ফটোগ্রাফ নিই তাহলে দেখবো যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট এলাকায় ইলেকট্রন মেঘের বলয় দেখা যায়। অর্থাৎ এটা একটা ত্রিমাত্রিক স্থান বিবেচনা করা যায়। এই ত্রিমাত্রিক স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা আছে। এই যে অঞ্চল ব্যাপী যে ত্রিমাত্রিক অঞ্চল ব্যাপী ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে সেটাই হবে হচ্ছে হলো অরবিটাল। অর্থাৎ আমরা অরবিটালটা বলতে পারি যে একটা নিউক্লিয়াসকে পরিবহনরত কোনো নির্দিষ্ট শক্তির ইলেকট্রন যে ত্রিমাত্রিক স্থানে পাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেটাই হচ্ছে হলো তার সেটা হলো অরবিটাল। আর অরবিটটা আমরা বললাম যে বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন আবর্তন করছে সেটা ছিল অরবিট। আর অরবিটালটা হবে হচ্ছে হলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে নির্দিষ্ট ত্রিমাত্রিক অঞ্চলে নির্দিষ্ট শক্তির ইলেকট্রন পাওয়ার যে সম্ভাবনা বেশি থাকে সেই অঞ্চলটাই হচ্ছে হলো অরবিট। এই হচ্ছে হলো আমরা অরবিট এবং অরবিটাল সম্পর্কে বললাম। এখন আমরা বিভিন্ন প্রকার অরবিটালের চিত্র সম্পর্কে একটু দেখতে পারি। আচ্ছা আমরা জানি যে বিভিন্ন প্রকার অরবিটাল আছে, যেমন এস অরবিটাল আমরা বলি। এস অরবিটাল, এখানে এস উপস্তরে একটি মাত্র অরবিটাল আছে। এস উপস্তরে একটি অরবিটাল আছে। একটি অরবিটাল। তা আমরা বলছিলাম যে এস উপস্তর কখন হয়, যখন আমরা বলছি যে প্রধান কোয়ান্টাম সহকারী কোয়ান্টাম সংখ্যা যখন এল সমান সমান 0 হবে তখন সেটা হবে হলো এস উপস্তর। এবং এস যখন এল সমান 0 হয় তখন ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হবে 0। অর্থাৎ এখানে একটি মাত্র কেবল অরবিটাল আছে। তাহলে সেটাকে আমরা বলছি যে এস অরবিটাল। এস অরবিটালটা দেখতে মূলত একটু বর্তুলাকার, যেটাকে বলা হয় গোল আকৃতির, ফুটবলের মতো। এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ, অর্থাৎ দেখতে এটা ফুটবলের মতো হবে। এটা হলো আমাদের এস অরবিটালের আকৃতি। এবার আমরা পি অরবিটাল সম্পর্কে একটু দেখবো। পি অরবিটাল, পি অরবিটাল সমূহ বা পি অরবিটাল। তো আমরা জানি যে এল সমান সমান যখন 1 হয় তখন সেটি হবে ছিল পি উপস্তর। তখন এল সমান সমান কি হবে 0 +1 -1, অর্থাৎ এখানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হলো 3টা। অর্থাৎ এখানে 3টা অরবিটাল থাকবে, অর্থাৎ পি উপস্তরে 3টা অরবিটাল থাকবে। এটাকে আমরা px py pz হিসেবে লিখে থাকি বলে থাকি। তাহলে আমরা দেখছি যে পি অরবিটাল সময়ের ক্ষেত্রে যখন x সমান 1 হয় তখন সেটাকে পি উপস্তর হয়, এবং পি উপস্তরের ক্ষেত্রে অর্থাৎ x সমান 1 এর ক্ষেত্রে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হবে হলো 0 +1 -1, অর্থাৎ এখানে 3টা অরবিটাল থাকবে। একটা হলো px py এবং pz। এখন এইগুলোকে যদি আমরা চিত্র আকারে দেখি তাহলে দেখবো যে px টা এই অরবিটালটা কিছুটা বেলুনের মতো, অর্থাৎ দুইটা লোব থাকবে, এবং এটা যদি এক্স অক্ষ বরাবর থাকে তখন সেটা হবে হলো px। এখানে অবশ্যই এখানে আর একটা জিনিস থাকে, সেটা হলো নোডাল প্লেন, বলা হয় এটাকে নোডাল প্লেন।
আর এগুলো ছিল লোভ। আর লোভ লোভ বলা হয়। অর্থাৎ একটা অরবিটালে দুটা লোভ থাকে, একটা অরবিটালে দুটা লোভ থাকে। তাহলে আমরা বললাম যদি এই লোভটা যদি এক্স অক্ষ বরাবর থাকে সেটাকে আমরা বলবো px। যদি এটা y অক্ষ বরাবর থাকে অর্থাৎ যদি এরকম থাকে, এটা y অক্ষ বরাবর, এটা x অক্ষ বরাবর, তাহলে এটাকে আমরা বলবো ছিল dy। আবার অনেক সময় যদি আমরা pz কে যদি আমরা বলি তাহলে এটা বুঝতে পারছো এটা হলো z অক্ষ বরাবর থাকবে, অর্থাৎ x অক্ষ y অক্ষ, এটা z অক্ষ, x অক্ষ y অক্ষ z অক্ষ। যদি এটা z অক্ষ বরাবর থাকে তাহলে সেটাকে আমরা বলবো zx। এটা হলো pz। তাহলে আমরা পি অরবিটাল থিটা পেয়ে গেলাম। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই অরবিটাল গুলো সব সময় উলম্ব অবস্থা অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। অর্থাৎ আমরা যদি একটা ত্রিমাত্রিক বিন্যাসটা দেখতে পেতাম তাহলে কিন্তু ভালো হতো। আহ, যাই হোক, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর, একটা জেড অক্ষ বরাবর, অর্থাৎ এরকম থাকবে এবং ক্রস করে আর একটা সামনে মাঝামাঝি থাকবে। এটা হলো পি অরবিটালের চিত্র। এবার আমরা ডি অরবিটালের চিত্রটা একটু দেখবো। ডি অরবিটাল যখন এল সমান সমান 2 হবে তখন সেটা হবে হলো ডি উপস্তর। তখন এম সমান সমান অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান হবে ছিল 0 +1 +2 -1 -2, এটা অর্থাৎ পাঁচটি অরবিটাল হবে। এই অরবিটাল গুলো কি কি? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, আর একটা হচ্ছে হলো ডি জেড স্কয়ার। এই মোট পাঁচটা অরবিটাল পাওয়া যায়। এখন এই এই সকল অরবিটালের গঠন কিছুটা জটিল। অর্থাৎ আমরা পি অরবিটালের ক্ষেত্রে দেখছিল যে দুইটা লুপ নিয়ে একটা অরবিটাল তৈরি হয়েছে। অর্থাৎ এটাকে আগেরটা যেটা বলছে এটা হলো দুটো, ওটা হলো ডাম্বেল আকৃতি। আর এখানে দুইটা ডাম্বেল নিয়ে অর্থাৎ চারটা লুপ নিয়ে কাজ ইয়ে হবে, এই এটা গঠন হবে। অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ মাঝামাঝি একটা করে অরবিটাল থাকবে। যেমন এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, তাহলে বললাম এক্স এবং ওয়াই এই দুটো অক্ষ বরাবর যদি দুটো অরবিটাল থাকে তাহলে সেটা হবে ছিল ডি এক্স ওয়াই অরবিটাল। এই একটা, অর্থাৎ এক্স এবং ওয়াই এর মাঝামাঝি দিয়ে যদি দুইটা অরবিটাল থাকে তাহলে সেটাকে হবে হলো এক্স ওয়াই অরবিটাল। এখন আসি আমরা ঠিক অনুরূপ ভাবে ওয়াই জেড অবস্থা। ওয়াই জেড এর ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে এখানে আমরা একটা হলো ওয়াই আর একটা হলো জেড যদি দিই এবং এর মাঝামাঝি দিয়ে যদি কোনো অরবিটাল থাকে, দুটো অরবিটাল থাকে, এবং সেটাকে আমরা বলবো ডি ওয়াই জেড, ডি এক্স ওয়াই। আর একটা ডি জেড এক্স, এই ক্ষেত্রে আমরা দেখবো যে এখানে জেড অক্ষ এক্স অক্ষ মাঝামাঝিতে যদি থাকে তাহলে সেটা হবে হলো ডি জেড। এই হলো আমাদের তিনটা ডি অরবিটাল পেলাম। আর দুইটা আছে সেটা হলো ডি এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার। এটা যদি এক্স এবং ওয়াই অক্ষ বরাবর থাকে তাহলে সেটা হবে হলো ডি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। খেয়াল করো আমরা আগেটা কিন্তু মাঝামাঝিতে করছি, অর্থাৎ দুইটা অক্ষের মাঝামাঝিতে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বা যে কোনো অক্ষের মাঝামাঝিতে যদি এই অরবিটাল গুলো থাকে তাহলে সেটাকে আমরা বলছি যে, বা লোব গুলো যদি থাকে তাহলে সেগুলো আমরা বলছি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এগুলো বলছি। এখন খেয়াল করো যে যদি এই অরবিটাল গুলো লোব গুলো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর থাকে
x অক্ষ y অক্ষ বরাবর থাকে তখন এটা হবে হলো x স্কয়ার y স্কয়ার। এবং আরেকটি আছে হলো এই লোকটা যদি z অক্ষ বরাবর হয় তাহলে সেটাকে হলো আরেকটা এখানে একটা রিং থাকবে, এটা হলো dz। এই মূলত আমাদের যে চিত্রগুলো দেখানো আসলে এগুলো যদি থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার দেখা যায় সেটা সবচেয়ে ভালো হয়। আর এগুলো আমরা তো টু ডাইমেনশনাল দেখেছি, এগুলো অত কিছু মানে সুবিধা হচ্ছে না। তো যাই হোক, তো আমরা বিভিন্ন অরবিটালের চিত্র দেখলাম। এখন তোমাদের একটু টাস্ক দেবো, সেটা হলো যে পটাশিয়ামের, যেহেতু আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমরা আলোচনা করছি, এখন কোয়ান্টাম সংখ্যা এবং এই অরবিটালের উপর ভিত্তি করে আমরা কিছু টাস্ক দিব। এখন কাজ দেবো, সেই কাজটা হলো, খেয়াল করো সবাই, পটাশিয়ামের মডেল দেখাই তোমাদের একটু। এই একটা মডেল দেওয়া হলো, এখানে বহিঃস্থ স্তরে একটা ইলেকট্রন আছে, মনে করি এটা হলো পটাশিয়াম পরমাণু। পটাশিয়ামের পরমাণু এখন বহিঃস্থ স্তরে ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যা লিখে দাও। জন্য চারটি কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমরা কি বললাম, এখানে পটাশিয়াম একটা পরমাণু আছে এবং বলা হচ্ছে যে এই লাস্টের দিকে বহিঃস্থ স্তরে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান কি হবে সেটা আমাদের দেখতে হবে। তো প্রথমে আমরা এই ইলেকট্রন বিন্যাসটা আমরা একটু দেখি, যে আসলে বহিঃস্থ স্তরে যে একটা ইলেকট্রন আছে এটা কত নম্বর কক্ষপথে কেমন কি, এটা আমরা একটু দেখব। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা দেখবো। H 4s1, অর্থাৎ এখানে দেখো স্তর আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, চারটা স্তর আছে। এখন বলা হচ্ছে যে এই চতুর্থ স্তরে আসলে একটা ইলেকট্রন। এখন এই একটা ইলেকট্রনের জন্য একটা কোয়ান্টাম সংখ্যা কি হবে। এখন আমরা এইখানে কত নম্বর শক্তি স্তরে আছে, 4 নম্বর শক্তি স্তরে, 4 নম্বর শক্তি স্তরে, অর্থাৎ এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n সমান সমান লক্ষ। এবং কোথায় আছে, s উপস্তরে আছে, s অরবিটাল যেটা আমি বলছি। তার মানে এখানে s আছে, s মানে যখন হবে আমরা জানি যে n এর মান 0 1 2 3 পর্যন্ত হতে পারে, যেহেতু n এর মান 4 আর আমরা জানি যে l এর মানটা সবসময় n-1 হয়। অর্থাৎ আর এখানে যেহেতু s আছে, s থাকলে পরে l এর মানটা হবে ছিল 0। আর l এর মান যখন 0 হবে তখন তার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হবে হচ্ছে n সমান 0। আর এখানে যেহেতু একটা ইলেকট্রন আছে আর আমরা জানি স্পিন কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে s এর মানটা হয় প্লাস হবে অথবা প্লাস হাফ হবে অথবা মাইনাস হবে। এখন এটা যেহেতু একটা আছে, যে কোনো একদিকে সে স্পিন হবে, মনে করি এটা হলো প্লাস হাফ। এটাই হবে হলো আমার বহিঃস্থ স্তরে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ এখানে প্রধান শক্তি স্তর হলো 4, অর্থাৎ 4 নম্বর শক্তি স্তরে সেই ইলেকট্রনটা আবর্তন করছে। l সমান সমান হলো 0, মানে এখানে s উপস্তরে আছে, m সমান সমান 0 মানে এখানে হলো s অরবিটাল আছে। আর s সমান সমান হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা, এটা হয় ঘড়ি কাঁটার দিকে অথবা বিপরীত দিকে, মানে এটা কোনো ঘড়ি কাঁটার বিপরীত দিকে সে আবর্তন করছে। তাহলে এই হচ্ছে আমাদের চারটা কোয়ান্টাম সংখ্যা। এখন আরেকটা কোশ্চেন এখান থেকে হতে পারে, সেটা হলো সর্বশেষ শক্তি স্তরে বা বহিঃস্থ স্তরে সর্বশেষ শক্তি স্তরে মোট কতটি অরবিটাল ও ইলেকট্রন থাকতে পারে। ইলেকট্রন
থাকতে পারে। গেল সর্বশেষ শক্তি স্তর মানে বহিঃস্থ স্তর। এখন এই বহিঃস্থ স্তরে সর্বমোট কতটি অরবিটাল এবং কতটি ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ পরিমাণ, সেটা আমরা এই কোয়ান্টাম সংখ্যার আলোকে আমরা নির্ণয় করতে পারি। এখন দেখো যে আমরা যখন বলবো সর্বশেষ কক্ষপথ, তখন এটা কি হবে 1 2 3 4, অর্থাৎ 4 নম্বর কক্ষপথে ইলেকট্রনটা আবর্তন করছে। তার মানে আমরা ইলেকট্রন বিন্যাস থেকে দেখছি যে 4 নম্বর কক্ষপথে ইলেকট্রনটা আবর্তন করছে। অর্থাৎ এখানে n সমান সমান হবে হচ্ছে 4, প্রধান কোয়ান্টাম সংখ্যা হবে হচ্ছে 4। যখন প্রধান কোয়ান্টাম সংখ্যা 4 হয় তখন সহকারী কোয়ান্টাম সংখ্যা হবে হচ্ছে l সমান সমান 0 1 2 3। অর্থাৎ n এর মান যখন 4 হয় তখন l এর মান হবে 0 1 2 3। যখন l এর মান 0 হয়, এর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা লিখছি, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা l সমান সমান যখন 0 হয় তখন এখানে m এর মান হবে হলো 0। অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা 0 থেকে শুরু হয়, তাহলে l সমান সমান 0 হলে m সমান সমান হবে হচ্ছে 0। l সমান সমান যদি 1 হয় তাহলে m সমান সমান হবে 0 প্লাস 1 মাইনাস 1, অর্থাৎ 3টা। l সমান সমান যখন 2 হবে তখন m এর মান হবে 0 প্লাস 1 প্লাস 2 মাইনাস 1 মাইনাস 2। আবার যখন l এর মান 3 হবে তখন m এর মান হবে হচ্ছে 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস। অর্থাৎ এইখানে এখন মোট কতগুলো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আছে। আর আমরা জানি এটা যদি ভালো খেয়াল করবা যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা মানেই কিন্তু হচ্ছে হলো এটা অরবিটাল সংখ্যা বোঝায়। অর্থাৎ এখানে অরবিটাল সংখ্যা আছে হচ্ছে একটি, এখানে আছে তিনটি, এখানে আছে 5টি, এখানে আছে 7। এটা হচ্ছে অরবিটাল। আচ্ছা, আরেকটু খেয়াল করো, তাহলে এখানে মোট অরবিটাল সংখ্যা আছে কয়টি? এখানে অরবিটাল সংখ্যা আছে হচ্ছে 4 9 7 16। অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে বা 4 নম্বর কক্ষপথে অরবিটাল সংখ্যা হবে মোট 16টি অরবিটাল আছে। আরেকটা বিষয়, যেখানে আমরা অরবিটাল সংখ্যা পেয়ে গেছি, এখন বলছে ইলেকট্রন কতগুলো থাকতে পারে। এখন আমরা জানি প্রত্যেকটি অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকতে পারে, অর্থাৎ একটা হলো প্লাস হাফ আর একটা মাইনাস হাফ করে 2টা করে ইলেকট্রন থাকতে পারে। তাহলে আমাদের যেহেতু 16টা ইলেকট্রন আছে, তাহলে এখানে 32টা ইলেকট্রন থাকতে পারে। আমরা এটা আলাদা করে দেখাইতে পারি অথবা সরাসরি হিসাব করতে পারি, কোনো সমস্যা নেই। এখানে স্পিড কোয়ান্টাম সংখ্যা s সমান সমান যখন লিখবো, যেহেতু এখানে একটা যেহেতু এখানে একটা আছে অরবিটাল সংখ্যা হলো একটা, তাহলে এখানে s হবে হলো প্লাস হাফ ও মাইনাস দুইটা। ঠিক অনুরূপ ভাবে আমরা এগুলো সবগুলো ক্ষেত্রে করতে পারি। এবার দেখা যাবে যে মোট 32টি ইলেকট্রন ধারণ করতে পারে। তাহলে আমাদের কোশ্চেন ছিল হচ্ছে পটাশিয়ামের বহিঃস্থ স্তরে, পটাশিয়াম পরমাণুর বহিঃস্থ স্তরে যে ইলেকট্রনটা আছে এটা একটা কোয়ান্টাম সংখ্যা আমরা নির্ণয় করব। সেই মডেল নির্ণয় দেখাইছি। আবার বলছি যে অরবিটাল এবং ইলেকট্রন কতগুলো থাকতে পারে, অর্থাৎ বহিঃস্থ স্তরে কতগুলো অরবিটাল এবং ইলেকট্রন থাকতে পারে। এখন আমরা সেটা আমরা কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে নির্ণয় করছি যে এখানে যেহেতু বহিঃস্থ স্তরে হলো 4টা, মানে 4 নম্বর কক্ষপথ, তাহলে n সমান 4, n সমান 4 হবে। n সমান 4 হলে পরে তখন এর মান 0 1 2 3 হবে। এখন n সমান 0 হলে পরে এর মান 0, n সমান 1 হলে পরে প্লাস মাইনাস 0, 2 হলে পরে 0 প্লাস মাইনাস 2 1 2, আর 3 হলে পরে 0 প্লাস মাইনাস 1 2। এবং এই এখন আমরা অরবিটাল সংখ্যা যোগ করলে পরে পাবো। এই ছিল আমাদের অরবিট এবং অরবিটালের বিষয় ধারণা। এখন আমরা আলোচনা করব ছিল ইলেকট্রন বিন্যাস নিয়ে। ইলেকট্রন বিন্যাস
তোমরা অনেকেই ইলেকট্রন বিন্যাস করো একটা নির্দিষ্ট ফরম্যাটে মুখস্থ টাইপের, 1 সেল স্কয়ার 2 সেল স্কয়ার 2p6 এভাবে ধারাবাহিকভাবে তোমরা মুখস্থ আসলে লেখো। আসলে কিভাবে এটা হয়, কেন হয়, তোমরা সেটা অনেকেই জানো না। ইলেকট্রন বিন্যাসের কিছু রুলস আছে, কিছু নিয়ম আছে, সেই নিয়ম আমরা একটু শিখবো যে ইলেকট্রন বিন্যাসটা আসলে কিভাবে করতে হয়। যেহেতু ইলেকট্রন বিন্যাসটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে একটা মৌলের বা একটা পরমাণুর তার ভৌত এবং রাসায়নিক অবস্থার তাদের ক্যারেক্টারিস্টিক্স কি হবে মূলত ইলেকট্রন বিন্যাস থেকে আমরা ধারণা লাভ করতে পারি। তো যাই হোক, এখন আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখবো। যে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে প্রথমে ইলেকট্রনটা আমরা ঠিক কোয়ান্টাম সংখ্যার সাথে মিল রাখবো, যে প্রথমে ইলেকট্রনটা প্রধান শক্তি স্তরে প্রবেশ করবে, প্রধান শক্তি স্তরে আগে যাবে, তারপরে হচ্ছে হলো সহকারী বা যেটাকে আমরা বলছি উপশক্তি স্তরে যাবে। তো দেখো, এখানে আমরা কক্ষপথের শক্তি সম্পর্কে আমরা জানছি যে বোর মডেল যখন করা হয়েছে তখন আমরা কক্ষপথের শক্তি সম্পর্কে জানছি যে সবচেয়ে নিউক্লিয়াসের কাছাকাছি যেটা থাকবে সেটা শক্তি কম, আস্তে আস্তে যত মানে বাড়ানো যাবে তত তার শক্তিটা বাড়তে থাকবে। অর্থাৎ ওয়ান, 1 নম্বর কক্ষপথের চেয়ে 2 নম্বর কক্ষপথের শক্তি বেশি, তারপর 3 নম্বর, তারপর 4 নম্বর, এরকম করে চলতে থাকবে। অর্থাৎ ইলেকট্রন আগে 1 নম্বর কক্ষপথে যাবে, তারপর 2 নম্বর কক্ষপথে যাবে, এরকম করে যেতে থাকবে। এরপরে আসলে আহ উপশক্তি স্তর। অর্থাৎ উপশক্তি স্তরের ক্ষেত্রে আমরা দেখবো এস এর চেয়ে পি এর এর শক্তি বেশি, আগে এসে যাবে, তারপর পি তে যাবে, তারপর ডি, তারপরে এ, এরকম শক্তিক্রম অনুসারে প্রবেশ করবে। এবার হলো অরবিটালে প্রবেশ করবে, তারপর হলো অরবিটাল। আমরা জানি যে অরবিটালে শক্তিগুলো একটা নির্দিষ্ট স্তরে যে অরবিটাল গুলো আছে এগুলো শক্তি প্রায় কাছাকাছি, একই প্রায় শক্তি। এই শক্তিতে এই শক্তি অনুসারে যখন ইলেকট্রন একটা থেকে একটা প্রবেশ করবে, একটা অরবিটালের মধ্যে প্রবেশ করবে, তখন একটা নীতি অনুসারে প্রবেশ করবে, সেটাকে আমরা বলছি হুন্ডের নীতি। এটা বলি আমরা হুন্ডের নীতি। হুন্ডের নীতিটা কি? বিভিন্ন অরবিটালে ইলেকট্রন একটি একটি করে প্রবেশ করবে, অরবিটাল সমূহে ইলেকট্রন গুলো একটি একটি করে প্রবেশ করবে। যদি প্রাপ্যতা থাকে তাহলে অরবিটাল গুলোতে আরো একটি করে ইলেকট্রন প্রবেশ করবে, তবে বিপরীতমুখী হয়। এটা হচ্ছিল হুন্ডের নীতি। তো যাই হোক, আমাদের নির্ধারিত ক্লাস প্রায় শেষের দিকে। আমরা পরবর্তী ক্লাসে আমরা বন্ডের নীতি বা আরো যে সকল নীতিগুলো আছে এবং ইলেকট্রন বিন্যাস গুলো আমরা ডিটেলে আলোচনা করব। তো যাই হোক, শেষে আমি বলি যে আমরা আসলে এই শুধু আমরা না, সারা বিশ্বই এখন আহ, কঠিন একটা সময় পার করছে। অর্থাৎ করোনার ভয়াবহতা নিয়ে সবাই একটা কঠিন অবস্থার মধ্যে পার করছে, যার কারণে তোমাদের এই অনলাইনে ক্লাসের ব্যবস্থা। তো তোমাদের যে উদ্দেশ্যে অনলাইন ক্লাসটা নেওয়া হচ্ছে, তোমাদের সেই উদ্দেশ্য তোমরা সফল করবা। যেহেতু তোমাদের সামনাসামনি আমরা ক্লাস দিতে পারছি না, আর সামনাসামনি ক্লাসের যে মজাটা সেটা আসলে অনলাইনে হয় না। তো তারপরে যতটুকু আমরা দেওয়ার চেষ্টা করছি তোমরা সেটা আহ, গ্রহণ করবে, সেটার প্রতি আরো সচেষ্ট হবে। তোমরা আহ, আরো বেশি বেশি করে স্টাডি করার চেষ্টা করবে। আর আরেকটা বিষয় মেসেজ দিই, সেটা হচ্ছে হলো তোমরা প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাবা না। কারণ করোনার ভয়াবহতা কিন্তু এখনো মনে হচ্ছে যে আমাদের দৃষ্টিতে আমাদের মধ্যে এই করোনার ভয়টা অনেক দূর হয়ে গেছে, কিন্তু করোনা যে কোনো মুহূর্তে আমাদের সেকেন্ড ওয়েভটা আমাদের আঘাত আনতে পারে। এই জন্য তোমরা প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাবা না। সবসময় নিজে নিরাপদ থাকবা, তোমার পরিবারকে নিরাপদে রাখবা, এই দেশকে নিরাপদে রাখবা। বাহিরে গেলে পরে অবশ্যই তোমরা মাস্ক পরিধান করবা, এবং যদি পারো একটা হ্যান্ড স্যানিটাইজার হাতে রাখবা। হেক্সাসোল হাবিজাবি অনেক কিছু আছে, তো এগুলো তোমরা হাতে রাখবা, যাতে কোনো কিছু টাচ করার পর, যেমন কেউ পাবলিক পরিবহনে যাচ্ছে, তখন তুমি দেখা যাচ্ছে পাবলিক পরিবহনের ব্যবহার করার পরে তুমি হাতটা ভালো করে ওয়াশ করে দিলে, যাতে তোমার নিজে তুমি সেফ থাকতে পারো। নিজে সেফ থাকা মানে তোর পরিবার সেফ থাকা। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম।